আমি এখন আমার এডমিশন অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব এবং তোমাদের অ্যাপ্রোচটা কী ধরনের হওয়া উচিত সে বিষয় নিয়ে আলোচনা করব। যদি প্রথমে আমি আলোচনা করি, দেখো আমার এডমিশন সিজন ছিল 2021-22 সেশন। তো আমি পরীক্ষা দিয়েছিলাম ৯ জায়গায়। সেখানে মেডিকেল আর বুয়েট বাদে আমার সব জায়গায় হয়েছিল। তো মেডিকেলে ৬২.৭৫ আর বুয়েট প্রিপারেশন আমার ছিল না। ইঞ্জিনিয়ারিং আমি নেই নাই। তো প্রিলিতে পাস করছিলাম, রিটেনে পাস করতে পারি নাই। দেখো, এই ভার্সিটি প্রিপারেশন নিয়েই কিন্তু আমি এমএসটিজের ইঞ্জিনিয়ারিং, আমি থার্ড কলে নেভাল ইঞ্জিনিয়ারিং আসছিল। তারপর আইইটিতে ১৫৯২তম, দেন বুয়েট প্রিলি, তাই না? এই বিষয়গুলো কীভাবে অ্যাচিভ করছি? সেখানে অবশ্যই একটা স্ট্র্যাটেজি আছে, একটা প্ল্যানিং আছে। এগুলো না থাকলে তো কোনো সময় অ্যাচিভ করা সম্ভব না এই বিষয়গুলো। তাই তো? তোমাদের মনে কিন্তু অনেক এরকম প্রশ্ন থাকে যে, "ভাইয়া আপনি কবে থেকে অ্যাডমিশন জার্নি শুরু করেছিলেন?" তাই না? তো আমি যদি বলি, তো আমাদের ধরো করোনার পর থেকে মেইনলি আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়েছিল। তখন আমরা ইয়ার চেঞ্জ পরীক্ষা দিচ্ছি। ওই সময়ে আমি একটা বই কিনছিলাম যে 'পানকৌড়ি'। 'পানকৌড়ি' হচ্ছে ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক। যেহেতু আমার টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমি ভার্সিটি প্রিপারেশন নিছি আমি আগেই বললাম। তো ওই ভার্সিটি কোয়েশ্চেনগুলা বা ঢাবির কোয়েশ্চেনগুলা কোন প্যাটার্নের হয় সেটা বোঝার জন্য আমি সেকেন্ড ইয়ারের শুরুতে বইটা কিনছিলাম। তো ডেইলি হালকা পাতলা একটা চ্যাপ্টার পড়লে দেখতাম যে প্রশ্নগুলো কিরকম। বুঝছো? এবং ওই যে বললাম, আমি জাস্ট এই 'পানকৌড়ি' বইটাই ফলো করতাম আর মেইন বই পড়তাম প্রথমে অক্ষরপত্রটা মেইনলি। আর দেন 'রূপন্তি' পড়তাম। এই ২ টা বই মেইনলি ফলো করতাম ম্যাথের ক্ষেত্রে। আর আমার 'জয়কলি' সিরিজের বই ছিল। 'জয়কলি' সিরিজে আমি ফিজিক্সের বই কিনছিলাম। তারপর তোমার ম্যাথের বই কিনছিলাম, বায়োলজি কেনা হচ্ছিল। আমার এডমিশন সিজনটা কিন্তু পার গেছে এই যে 'জয়কলি' দিয়েই কিন্তু। তো মেইন বই পড়তাম কিনা সেই বিষয়টা যদি আমি উত্তর দিতে চাই, মেইন বইটা আসলে আমি একটু কমই পড়তাম এবং এডমিশন সিজনে আসার পরে আমি বলব যে মেইন বইটা এত বেশি ফোকাস দেওয়া উচিত না। ম্যাথের ক্ষেত্রে তো একদমই না। ম্যাথের ক্ষেত্রে তোমার যেটা উচিত সেটা হচ্ছে কি আমার প্যাটার্ন বুঝতে হবে যে কোন প্যাটার্নে কোয়েশ্চেন করে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাদের নিজস্ব প্যাটার্ন আছে এবং ওই প্যাটার্নের বাইরে তারা সচরাচর প্রশ্ন করে না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তুমি যদি আগের কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করো খুব ভালো করে, তুমি বুঝবা যে কোন প্যাটার্নের প্রশ্ন করে, ওইগুলো তুমি পড়বা। বাট আমরা তো ফাঁকিবাজ। এই কারণে আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। কোন প্যাটার্নের প্রশ্ন করে এই প্রশ্নগুলো আমি আমার কোর্সে করাই। এখন তোমার যদি আমাকে প্রশ্ন করে যে, "ভাই আপনি কতক্ষণ পড়তেন?" আমি বলব যে, "আমি খুবই ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি তেমন বেশি পড়তামই না।" আমার এডমিশন সময়ে আমার কিন্তু একটা পেজ ছিল PUBG, প্রচুর PUBG খেলতাম। তো স্ট্রিমিং কনটেন্ট ভিডিও বানাইতাম। ওইখানে আমার ডেইলি সময় যেত ওই এডমিশন ফেইজে ঢাকা বির পরীক্ষার ধরো ৩-৪ মাস আগে শুরু করছিলাম পেজটা। তো ভালোই সময় দিতাম। ডেইলি ৩-৪ ঘন্টা তো সময় যাইতই। এটা মিথ্যা কথা না। তোমাদের কাছে শুনে এটা অবাক, তোমরা কিন্তু অবাক হয়ে যেতে পারো এই কথাটা শুনে। আর আমি যদি বলি যে আমি কতক্ষণ পড়তাম, আমি এভারেজ ৩ থেকে ৪ ঘন্টা বেশি কোনোদিনই পড়তাম না। অসম্ভব ছিল আমার জন্য। তো আমার কেন জানি মনে হয় যদি আমি ৩-৪ ঘন্টা ইফেক্টিভলি পড়ি, আমার ৩-৪ ঘন্টা মোর দেন এনাফ হয়ে যায়। তো আমি কেন বেশি পড়ব? আমার তো পড়াশোনার লিমিটেড ছিল। আমি এক্সট্রা কোনো কিছু পড়তাম না। যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই পড়তাম। আর এখন তোমাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়গুলো আমরা এখন আলোচনা করব যে এডমিশনে কিভাবে ভালো করা যায়। দেখো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করার বিকল্প কোনো কিছু নাই। এটা একদম 3 স্টার দিয়ে রাখো। এটা করতেই হবে। তুমি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিবা। তুমি যদি ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক না সলভ করে চলে যাও, তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না ভাই, সরি। তোমার কৃষি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ না করে যাও, এটলিস্ট ১০-১৫ বছরে, তুমি আশা রাখতে পারো না যে আমি একটা ভালো পজিশন করতে পারবো। অসম্ভব ব্যাপার। সেম ভাবে রাজশাহী ভার্সিটির জন্য হুবহু সেম। তুমি যদি জিএসটি চিন্তা করো, জিএসটির জন্য হুবহু সেম কথাই আমি বলব। আর তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস। কেন বললাম কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস? একটু আগে আমি বললাম যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু নিজস্বতা আছে। তারা অন্য বিশ্ববিদ্যালয়কে ফলো কম করে। যেমন রাজশাহী ভার্সিটির কোয়েশ্চেনের সাথে তুমি ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন মিলাইতে পারবা না। যেটা আলাদা প্যাটার্নে থাকে। তুমি যদি রাজশাহী ভার্সিটির কোয়েশ্চেনগুলো এনালাইসিস করো, তুমি ইজিলি বুঝবা কোন প্যাটার্ন বা কোন টপিকগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট। ওইগুলো বেশি পড়তে হবে আমাদের। এবং আমরা কিন্তু শেষ সময়ে এই কাজটা খুব কম করি যে পড়াই শেষ হইছে না, আমি পরীক্ষা কেমনে দিব, তাই না? এরকম একটা কিন্তু ভাব নিজের ভিতরে চলে আসে। আচ্ছা, এই যে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এটা নিজের ভিতরে ডেভেলপ করাই উচিত। করাই লাগবে, মাস্ট। এটা মাস্ট কাজ। প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। তুমি লাগলে ২-৩ টা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। এক্সাম ব্যাচে ভর্তি হয়ে পরীক্ষা দাও। আমি তোমার পরীক্ষা নিচ্ছি আমাদের কোর্সে। সেখানে তুমি ভর্তি হতে পারো। পরীক্ষা দেওয়ার বিকল্প নাই। এবং অতিরিক্ত কিছু না পড়া। এই বিষয়টা আমরা ফোকাস দিই না। ধরো যে বিভিন্ন কোচিং সেন্টার আছে। তো আমাদের মেইন বই শেষ হয় না। আমাদের বলে এই রাইটারের বই পড়ো, ওই রাইটারের বই পড়ো, রেটিনা ডাইজেস্ট বই দিয়ে দেয়। এগুলা শেষ করো, ওইগুলা শেষ করো। আরে ভাই, আমার তো মেইন বই যদি শেষ না হয় আমি এগুলা কবে শেষ করব? আর এগুলা শেষ করে আমার লাভটা কি? দেখো, প্রতিটা এক্সামে তোমার যদি ১০০ এমসিকিউ থাকে, ইজি ভাই ৭০ থেকে ৮০ টা দিয়েই দেয়। বুঝছো? আরো বেশি দিতে পারে, প্লাস মাইনাস হইতে পারে। তো আমরা ২০ টার পিছে বেশি ছুটি। এটা হচ্ছে আমাদের রং কনসেপশন একটা। রং আইডিয়া। এই রং আইডিয়া পিছে ছুটতে গিয়ে আমরা ওই ৮০ নাম্বারের মধ্যে ৫০ ও পাই না। ৫০ ও পাই না। সত্যি কথা এটা। কেন ভাই? তুমি যেগুলো ইজি আছে, ইজি গুলোর দিকে ফোকাস দাও। কঠিনগুলোতে ফোকাস দিয়ে আমার লাভটা কোথায়? এই বিষয়টা আমরা বুঝাইতে পারি না মানুষদেরকে। আর আমাদের কিন্তু দেখবা যে ঢাবি বা রাবি বা এগ্রি গুচ্ছ সেম প্যাটার্নের প্রশ্ন করে। তো আমরা হিউজ পড়াশোনা না করে যদি আমরা ওই প্যাটার্নের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করি, তো পরীক্ষা হলে গিয়ে মনে হবে, "কিরে এই ম্যাথটা তো আমি করছি।"
তাই না? তুমি ডাইরেক্ট সূত্রে এপ্লাই করে ম্যাথটা সলভ করতে পারো। এত চিন্তা করার তো কোনো সুযোগ নেই বা টাইম নেই। ৬০ মিনিটে যেখানে ১০০ এমসিকিউ দেখাইতে হবে, সেখানে ম্যাথের জন্য কি তুমি ২০ টা এমসিকিউর জন্য কত মিনিট নিবা তুমি বলো? ১০-১৫ মিনিটের বেশি তো নেওয়াই সম্ভব না। তো এখানে ১ মিনিটে ১.৫ টার মতো এমসিকিউ সলভ করতে হবে। কতটুকু কঠিন কাজ? আর আমরা ভাবি যে এডমিশন মানে হচ্ছে কি এক্সাম দেওয়া, পড়াশোনা করা। না, এটার পাশাপাশি আরেকটা অনেক বিষয় আছে। এটার পাশাপাশি অনেক বিষয় আছে যে মেন্টাল এবিলিটি যে বিষয়টা আছে, নিজেকে কন্ট্রোল করার বিষয়গুলা, সেগুলোতে আমরা ফোকাস দিই বলো? ফোকাস কিন্তু দেই না। আসলেই দেই না ফোকাস। আমরা জাস্ট বুঝি যে আমার সামনে পরীক্ষা, পড়তে হবে, পরীক্ষা দিব, চান্স হয়ে যাবে। কিচ্ছুই না, কিচ্ছুই না। তুমি যদি নিজের উপরে সেলফ কন্ট্রোল না রাখতে পারো, ধরো পরীক্ষা তুমি দিতে গেলা, কোনো কারণে occurrence হয়ে গেল যে তুমি ২-৩ টা ভুল দেখায় ফেলছো। তুমি নার্ভাসই শেষ, পরীক্ষা শেষ ওখানে। তুমি নিজেকে বোঝাও, ভাই এখানে তো ১০০ এমসিকিউ আছে, আমি ৩-৪ টা ভুল করতে পারি। আরো তো ৯৭ টা এমসিকিউ আছে। ওই ৯৭ এর মধ্যে আমার ৮০ পাইতে হবে। সুযোগ কিন্তু ছিল, বাট সুযোগের আগে আমরা হার মেনে ফেলছি। এগুলাতে ফোকাস দেওয়া উচিত আমাদের। আর একটা জিনিস মনে রাখবা, আমাদের কিন্তু এডমিশনে ৪ ক্যাটেগরির প্রশ্ন করে। ১ম ক্যাটেগরির প্রশ্ন একদম সহজ। যেমন তোমার নাম কি? এই ক্যাটেগরির প্রশ্ন। আর ২ নাম্বার প্রশ্ন যদি বলে যে তোমার বাসাটা কোথায়? তুমি একটু ডিটেইলস বলবা, বাট তুমি কিন্তু জানো এবং জানো খুব সহজ আনসার করা। ৩ নাম্বারটা কি? ৩ নাম্বারটা কঠিন। তুমি পারো ঠিক আছে, বাট সময় নিবে। এবং ৪ নাম্বার হচ্ছে তুমি জীবনেও দেখো নাই ভাই। যে ফার্স্ট হবে সেও পারবে না, তুমিও পারবা না। এই ১ আর ২ নাম্বার কোয়েশ্চেনগুলো আমার আনসার করা লাগবে। ৩ আর ৪ আনসার করার কোনো দরকার নাই। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, একটা স্টুডেন্ট সহজ জিনিস যদি সে না পারে তাহলে তার চান্স চলে যেতে পারে। বাট কঠিন জিনিস তুমি যদি না পারো সেটা তো আমিও পারবো না ভাই। চান্স যাবে না, মেরিট পিছে যাবে। বাট সহজ জিনিস না পারলে একদম শেষ। সেজন্য বলব আমি যে তোমরা সহজ জিনিসগুলো খুব বেশি প্র্যাকটিস করো। আমি এই কাজটা আমার এডমিশন সিজনে করতাম। যে সহজ জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতাম। কোন কঠিন জিনিস আমি হাতই দিতাম না। এটা আমার স্ট্র্যাটেজি ছিল। আর প্রপার টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পোর্টেন্ট। যে আমাদের ধরো তুমি এক্সাম দিতে গেলা, এক্সাম হলে কিন্তু তোমার কি থাকতে পারে? তোমার হচ্ছে কি দেয়াল ঘড়ি নাও থাকতে পারে। তখন তুমি কি বুঝবা যে ১ ঘন্টা কেমনে যেতেছে, কতক্ষণ সময় গেছে? তুমি তো ঘড়ি নিতে পারবা না। এটাকে ফোকাস দেওয়া উচিত না আমাদের? নিজের ভিতরে এরকম একটা কন্ট্রোল আনতে হবে যে না, এখন ০.৫ ঘন্টা গেছে, এখন ৫ মিনিট গেছে, এখন ১ মিনিট। এই বিষয়গুলোতে ফোকাস দিতে হবে। এখন আমরা ২ টা বিষয় নিয়ে আলোচনা করি লাস্টে, যে একটা বিষয় হচ্ছে আমাদের হাতে, আরেকটা বিষয় কিন্তু আমাদের হাতে নাই। হাতে কোনটা আছে? ধরো পরীক্ষা দেওয়াটা। ভালো করে পরীক্ষা দেওয়াটা। আর হাতে নাই কোনটা? ওই যে লাক, কপাল, আল্লাহর রহমত, এই বিষয়গুলো তো আমাদের হাতে নাই। এখন তোরা সামনে এগ্রি করছো। অনেক পোলাপান দেখবা গ্রুপে বলে যে, "ভাইয়া আমাদের তো ৫০ এ ৩৯ নাম্বার। আমি কি বাকৃবিতে চান্স পাবো? আমি কি কিছু এপ্লাই করতে পারবো? আমি কি বাকৃবি একটা সিট দখল করতে পারবো?" আরে ভাই, এটার উপরে তোমার হাত আছে। এটা তুমি চেঞ্জ করতে পারবা? যতই চিল্লাচিল্লি করো, চেঞ্জ করতে পারবা? না। তুমি চেঞ্জ করতে তুমি চেঞ্জ কোনটা করতে পারবা? তুমি যে মেইন পরীক্ষা দিবা ১০০, ওইখানে তুমি কত পাইছো সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট। তাই না? ধরো তোমার এখানে কোনো কারণে ৩-৪ নাম্বার কম। তুমি সময়টা বাড়ায়া ওইখানে তুমি যদি ৭০ যদি পাইতা, তুমি এখানে ৭৫ এ কনভার্ট করার ট্রাই করো। এই ট্রাই না কইরা আমরা জাস্ট সময় নষ্ট করতেছি। আমি নিজেদেরকে বোঝাইতে পারতেছি না যে ভাই এই নাম্বারটা তো আমার একদম লকড। জিপে নাম্বারটা। এটা তো আমি চেঞ্জ করতে পারব না। চেঞ্জ করতে পারবো মেইন পরীক্ষার এক্সাম থেকে। ওইখানে ফোকাস দাও। এটা কেউ বোঝে না। আর এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি ডিটেইলস আলোচনা করতে চাও বা তোমরা কিভাবে এমসিকিউ সলভ করবা বা কি এমসিকিউ পড়া উচিত, হ্যাঁ? খুব বেশি প্র্যাকটিস করতে চাইলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। আমাদের কোর্সে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছে। তোমরা চাইলে আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। আমাদের কোর্স প্ল্যান এখানে দেওয়া আছে। ২০ টার মতো আমরা এমসিকিউ ওয়ান শট ক্লাস নিব চ্যাপ্টার ওয়াইজ। ১৫ টার মতো আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। রাজশাহী ইউনিভার্সিটি আবার এগ্রিগুচ্ছর উপর, এবং এখানে প্রতিটা লেকচার পরে কিন্তু আমরা পিডিএফ লেকচার শিটটা দিয়ে দিই, এবং আমরা হচ্ছে অনলাইন পরীক্ষা নেওয়ার ট্রাই করতেছি। খুবই নামমাত্র মূল্যে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ভর্তি লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবার জন্য অনেক শুভকামনা।